হঠাৎ করেই ৪ ডিসেম্বর ডিপজলের ৩ বোন ডিপজলের বিরুদ্ধে বঞ্চনা, ভয়ভীতি প্রদর্শন এবং জানমালের নিরাপত্তাহীনতার অভিযোগ তোলেন। মা মারা গেছে, এই ১০ বছরে আমার ৩টা ভাই যদি একটা ফোন দিয়ে আমার ৩ বোনদের জিজ্ঞাসা করে আমরা কেমন আছি, ওরা কেন এত নিষ্ঠুর হইল, যা নিয়ে ঢালিউডে নতুন করে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা গেছে অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল প্রায় ৪ দশক ধরে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত রেখেছেন তার বোনেদের। এই অভিযোগ টেনেই আদালতে মামলাও দায়ের করেছেন তার বোনেরা। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন ডিপজল, যেখানে তিনি উল্লেখ করেন আইনি প্রক্রিয়ায় এসব অভিযোগের জবাব দেবেন তিনি। এই অভিযোগকে কেন্দ্র করে গত সোমবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম ফেসবুকে দীর্ঘ এবং আবেগঘন একটি স্ট্যাটাস দিয়ে ডিপজল তার অবস্থান ক্লিয়ার করেন। তিনি তার বোনদের আনা অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা অপবাদ বলে সরাসরি উড়িয়ে দিয়েছেন। ডিপজল দাবি করেন তিনি সব সময় বোনদের প্রতি সর্বোচ্চ সম্মান ও আর্থিক সহযোগিতা করে এসেছেন, অসুস্থ ভাগ্নির ভারতে চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং কিছুদিন আগেও এক বোনকে আর্থিক সহযোগিতা করেছেন তিনি। অভিনেতা তার স্ট্যাটাসে প্রশ্ন তুলেছেন, বোনেরা হঠাৎ ৩৫ বছর পর কেন এমন অভিযোগ নিয়ে এলেন? এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি আরও বলেন, ভালোবাসার সম্পর্ক বজায় রেখে বিষয়টি সরাসরি জানালে তিনি প্রাপ্যের চেয়েও বেশি অংশ দিতে প্রস্তুত ছিলেন। যে বোন পর্দা করেন বলে প্রতিটি অনুষ্ঠানে তিনি আলাদা কক্ষের ব্যবস্থা করেছেন, সেই বোনের মুখেই আজ এমন কথা শোনা তার জন্য ভীষণ কষ্টের। সবশেষ তিনি মামলার বিষয়ে আইনিভাবেই জবাব দেওয়ার কথা জানিয়েছেন এবং দেশের মানুষকে ধৈর্য ধরার জন্য অনুরোধ করেছেন। সত্য ও মিথ্যার উত্তম বিচারক একমাত্র আল্লাহ, তিনি এটাই বিশ্বাস করেন। তো ভিউয়ার্স, ডিপজলের বোনদের আনা অভিযোগকে নিয়ে আপনার ধারণা কি? অবশ্যই মতামতটি কমেন্টে জানাবেন। এদেশে আবার সেই শাহবাগ ফিরবে ২০১৩ সালের। ঢাকা আর্টের এখন সবথেকে হেভিওয়েট প্রার্থী ওসমান হাদি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টা ৪০ দিকে মারা যান তিনি। হাদির ভেরিফাইড ফেসবুক থেকে এক পোস্টে বলা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। হাদির মৃত্যুর খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া, নড়ে উঠেছে গোটা দেশ, নেমেছে শোকের ছায়া। সামাজিক মাধ্যমে রাজনৈতিক সাংস্কৃতিক অঙ্গন সহ দেশের বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। বিশেষ করে তারুণ্য ও বিপ্লবীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী লিখেছেন, আমাদের ভাই হাদি রওনা দিয়েছেন অনন্তের পথে। আবরার আবু সাইদের মতো হাদি না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, শহীদ ওসমান হাদি জিন্দাবাদ, আমাদেরও যেন শহীদি মৃত্যু হয়, আমৃত্যু যেন আমরা জুলাইয়ের পক্ষে লড়াই চালিয়ে যেতে যেতে শহীদ হই। সাবেক আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লিখেছেন, জুলাই গণ অভ্যুত্থানের অগ্রসৈনিক আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের সংগ্রামী নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাই শাহাদাত বরণ করেছেন। ৫৬,০০০ বর্গমাইল জুড়ে আমার ভাইয়ের শহীদি আত্মদান মজলুম ও জনগোষ্ঠীর মুক্তি সংগ্রামে এক অনন্ত প্রেরণার নাম হয়ে থাকবে। জান দেব তবু জুলাই দেব না, ইনকিলাব জিন্দাবাদ। ওসমান হাদির মৃত্যুতে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লিখেছেন, শহীদ আলহামদুলিল্লাহ। শোবিজ তারকাদের অনেকেই তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানিয়েছেন। নির্মাতা মাবরুর রশিদ বান্না লিখেছেন, আমার ভাই মহান বিপ্লবী ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। এই পোস্টের কিছুক্ষণ পরেই ফেসবুক লাইভে আবেগ আপ্লুত হয়ে পড়েন এই নির্মাতা। ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, শরীফ ওসমান হাদি, নামটি মনে রেখো। এছাড়াও শ্রাবন্তী, শবনম ফারিয়া সহ শোবিজের অনেকেই হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তো ভিউয়ার্স, আপডেট নিউজগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ওসমান, তুমি মরো নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। স্মরণকালের সবচেয়ে বড় জানাজায় লাখো জনতার ঢল। এমন জানাজার নামাজ কে কবে কোথায় দেখেছে? ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির ইচ্ছা ছিল মানুষের ভালোবাসা জিতে সংসদে যাবেন। হাদি সেই সংসদে এলেন, সাথে লাখ লাখ মানুষের ভালোবাসাও নিয়ে এলেন। শুধু ওসমান হাদির নিথর দেহ কফিনে বন্দি। জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছাত্র জনতার ঢল গিয়ে উপচে পড়ে মানিক মে এভিনিউ, খামারবাড়ি, আসাদ গেট এলাকা পর্যন্ত। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। একই স্লোগান প্রতিধ্বনিত হতে থাকে,
আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। আকাশ থেকে দেখলে শুধুই মানুষের ঢলের দেখা মিলবে, আর অন্য কিছুই চোখে পড়বে না। জনসাধারণের এমন উপস্থিতি স্মরণকালে কি আগে কখনো দেখা গেছে? জানাজা শুরুর আগে সাধারণ জনতা একসাথে জোহরের নামাজ আদায় করেন। এমন দৃশ্য সচরাচর চোখে পড়ার মতো নয়। 2টা নাগাদ সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় এসে পৌঁছায় হাদির মরাদেহ। লাখো ধ্বনি যেন একসাথে বরণ করে নেয় বিপ্লবী বীরকে। এরপরে আসেন প্রধান উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন উপদেষ্টারা। যোগ দেন বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। শুরু হয় জানাজা। হাদির বড় ভাই সুশৃঙ্খল পরিবেশে জানাজার নামাজ পড়ান। অশ্রুসজল চোখে লাখো জনতার ফরিয়াদ আল্লাহর দরবারে। জানাজা শেষে হাদির হত্যার বিচার চেয়ে লাখো জনতার চিৎকার। আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি। তারপর জানাজা শেষ করে হাদি রওনা হলো শেষ যাত্রার পথে, সাথে সঙ্গী লাখো জনতা। আপনারা যদি এমন আপডেটেড নিউজগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। মঙ্গলবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে চিত্রনায়ক রিয়াজের মৃত্যু সংক্রান্ত অনেক পোস্ট। আর এটা যেন হঠাৎ করেই শুরু হতে থাকে। মুহূর্তেই তা যেন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়, যদিও বা এর কোনো উৎস কারো জানা নেই। গুজবটি দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন রিয়াজের ভক্ত অনুরাগী ও চলচ্চিত্র জগতের অনেকেই। তবে তার কিছুক্ষণ পরেই রিয়াজের ঘনিষ্ঠ ও কাছের লোকেরা জানান এই কথাটি সম্পূর্ণ অসত্য। রিয়াজ পুরোপুরি সুস্থ আছেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে রয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। চলচ্চিত্র শিল্পী সমিতির সকলেরই অজানা এই নায়কের বর্তমান অবস্থান কোথায়। দেশেই আছেন নাকি দেশ থেকে পালিয়ে ভারতে গেছেন তাও কারো জানা নেই। 5ই আগস্টের পর থেকে বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি। চিত্রনায়ক রিয়াজ ছিলেন 90 দশকের শীর্ষ নায়কদের একজন। তবে 2022 সালে রিয়াজ অভিনীত সর্বশেষ ছবি অপারেশন সুন্দরবন মুক্তি পায়। তারপর আর দেখা যায়নি সিনেমাতে এই নায়ককে। নতুন লুকে যে বার্তা দিলেন শাকিব খান। ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান দিনে দিনে নিজেকে গড়ে তুলেছেন নতুন রূপে, নতুন আঙ্গিকে। প্রতিটি সিনেমায় নিজেকে ভেঙে দুর্দান্ত চরিত্র নিয়ে পর্দা কাঁপাচ্ছেন একের পর এক। সম্প্রতি নতুন লুকে ভক্তদের অবাক করেছেন তিনি। রিসেন্টলি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি নতুন ছবি প্রকাশ করেন শাকিব খান। সেখানে চিরচেনা স্টাইলিশ লুকে ধরা দেন তিনি। সেই ছবির কমেন্ট বক্সে এক ভক্ত তাকে মেনশন করে প্রশ্ন ছুড়ে দেন কিভাবে একজন মানুষ এত দ্রুত নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করতে পারেন। ভক্তের সেই কৌতূহল এড়িয়ে যাননি শাকিব। মন্তব্য ঘরে নিজের জীবনের পরিবর্তনের দর্শনটি অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেন তিনি। উত্তরে শাকিব খান লিখেন, সময়, অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগোনো বন্ধ করে তারা পিছিয়ে পড়ে। নিজের নিরন্তর পথ চলার কথা উল্লেখ করে এই সুপারস্টার আরও লেখেন, আমি থেমে থাকিনি, চিরন্তর চেষ্টা করি, বদলাই আর বিশ্বাস করি প্রতিটি দিন নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ। ভক্তরা তার এই মন্তব্যকে ইতিবাচকভাবেই দেখছেন। অনেকে বলছেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই মানসিকতাই তাকে সাফল্যের শীর্ষে টিকিয়ে রেখেছে। বর্তমানে শাকিব খান ব্যস্ত আছেন তার আসন্ন প্রজেক্টগুলোর কাজ নিয়ে। ভিউয়ার্স, এরকম নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এই আসিফ, তোর কি অবস্থা? তুই আমার নিয়ে কথা বলস? উনি তো নিজেই সংসার ঠিক মতো করতে পারছেন বেচারি, তাই না? উনি একজন নারী শাসিত পুরুষ। ওনার যেটা মনে হয় গাধার মতো বলতে থাকে। হাতটা দেখছো? তুই আমার ব্যক্তি জীবন নিয়ে কথা বলস, সংসার নিয়ে কথা বলস। ঢাকাই সিনেমার 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি এবং দেশের আলোচিত সঙ্গীতশিল্পী আসিফ আকবর দীর্ঘদিন বিনোদন সেক্টরে কাজ করার মাধ্যমে তাদের সম্পর্ক ছিল বেশ সৌহার্দ্যপূর্ণ। তবে হঠাৎ করেই যেন দুজনের সম্পর্কে ফাটল ধরেছে। একে অপরের সঙ্গে রীতিমতো পাল্টা জবাবের যুদ্ধে লিপ্ত হয়েছেন তারা, যার নেপথ্যে ছিল ক্রিকেট ফুটবল প্রসঙ্গে আসিফ আকবরের করা একটি মন্তব্য। আসিফ আকবরের এই মন্তব্যকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। এক চিঠিতে বাফুফে এই বক্তব্যকে দৃষ্টিকটু ও অশোভন আখ্যা দেয়। পরে এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানায় চিত্রনায়ক ওমর সানিও। তিনি সংক্ষেপে বলেন, এসব চেয়ারের দোষ, এসব ক্ষমতার দোষ।
তখন আর এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি হয়নি। কয়েকদিন পর বিষয়টি চাপা পড়ে গেলেও সম্প্রতি বিষয়টি আবারও উঠে এসেছে, যা শেষ পর্যন্ত গড়িয়েছে ব্যক্তিগত আক্রমণে। আমাদের চিত্রনায়ক ওমর সানি ভাই একটা লাইভে এসে বলেছিলেন যে সব দোষ চেয়ারেরই আসলে, এবং সেখানে আপনিও একটা কমেন্ট করেছিলেন। মূলত এক পডকাস্ট প্রোগ্রামে আসিফ আকবর ওমর সানির পেশা ও ব্যক্তিগত জীবন নিয়ে নানান কটাক্ষ করে কথা বলেন। উনি একজন নারী শাসিত পুরুষ, তো এই ফেসবুকটা হচ্ছে ওনার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওই লেভেলের কোনো সমালোচক উনি না। আসিফ আকবরের এই মন্তব্য নিয়ে অনেকেই বাজে মন্তব্য করছেন। একজন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলাকে অপেশাদার ও অশোভন বলে মন্তব্য করেন। বিষয়টি নজরে আসার পর ক্ষোভ উগরে দিয়েছেন ওমর সানিও। আসিফ আকবরের কথা প্রেক্ষিতে একটি ভিডিও বার্তা দেন এই চিত্রনায়ক। বক্তব্যের বিষয়টি স্পষ্ট করে ওমর সানি বলেন, ব্যক্তি আসিফ বা ব্যক্তি জীবন নিয়ে তিনি কোনো কথাই বলেননি, ব্যক্তিগত আক্রমণও করেননি। ব্যক্তি জীবনে কে কিভাবে তার জীবন যাপন করছেন এটা নিয়েও তিনি কোনো কথা বলেননি। তিনি এটা বলতে চেয়েছেন কার জীবন কতটা নোংরা বা কতটা পরিচ্ছন্ন এটা নিয়ে কোনো কথাই ওঠেনি। এক পর্যায়ে গিয়ে তিনি হাত নাড়িয়ে আসিফ আকবরকে হুঁশিয়ারি করেন এবং তারপর তিনি আসিফ আকবরের পরিবারের সকলের প্রতি ভালোবাসা জানিয়ে আসিফ আকবরকে শুধরে যাবার পরামর্শ দেন। বর্তমানে সিনেমায় নিয়মিত না থাকলেও ব্যবসায় মনোযোগী ওমর সানি। ঢাকার অদূরেই একটি রেস্টুরেন্ট গড়ে তোলেন তিনি এবং দিনের বেশিরভাগ সময়ই এখন তিনি সেখানেই কাটান। অন্যদিকে গায়ক আসিফ আকবর সঙ্গীতাঙ্গনে সক্রিয় হওয়ার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকও নির্বাচিত হন। তো ভিউয়ার্স, চিত্রনায়ক ওমর সানি এবং সঙ্গীতশিল্পী আসিফ আকবরের এই পাল্টাপাল্টি জবাবকে আপনি কিভাবে দেখছেন? আপনাদের কাছে কি মনে হয়, কে সঠিক? অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ঢাকাই সিনেমার 90 দশকের খ্যাতিমান জনপ্রিয় দুই নায়িকা শাবনূর মৌসুমী। পর্দায় ছিল তাদের তীব্র প্রতিযোগিতা, তবে বাস্তব জীবনে তাদের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধার কথা তাদের ভক্তদের কারোরই অজানা নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এই দুই তারকার পুনর্মিলনের আবেগঘন মুহূর্ত সামনে আসতেই ভক্তরা হয়ে উঠেছে উচ্ছ্বাসিত এবং অনেকেই তো নস্টালজিক হয়ে গিয়েছে। গত 17 ডিসেম্বর ছিল শাবনূরের 46তম জন্মদিন। এই বিশেষ দিনটি উদযাপন করার জন্য একমাত্র ছেলে আইজানকে নিয়ে শাবনূর চলে যান যুক্তরাষ্ট্রে। সেখানে চিত্রনায়ক অমিত হাসানের বাসায় গিয়ে অতিথি হন তিনি। শাবনূরের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা শুনে আবেগ সামলাতে পারেননি নায়িকা মৌসুমী। তিনি ছুটে চলে যান শাবনূরের জন্মদিন উদযাপনে। বহু বছর পর দেখা হতেই আবেগ আপ্লুত হয়ে পড়েন এই দুই তারকা, আর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছাড়েন শাবনূর নিজেই। ক্যাপশনে আধভাঙা শব্দে লিখেন, অনেক দিন পর আপুকে কাছে পেয়ে মনটা ভরে গেল। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয় এবং নেটিজেনদের মন ভরে যায়। শাবনূর মৌসুমীকে এক ফ্রেমে একসাথে দেখে মন জুড়িয়েছে ভক্তদের। শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন ভক্ত অনুরাগীরা। অনেকেই এই মুহূর্তকে ঢালিউডের সোনালী দিনের সঙ্গে তুলনা করেছেন। আবার কেউ কেউ বলছেন প্রতিযোগিতার ঊর্ধ্বে এই দুই তারকার অকৃত্রিম ভালোবাসা বর্তমান অভিনয় শিল্পীদের জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এই ধরনের লেটেস্ট নিউজগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এই দলিলে আপনারা ওনার সব আমরা বাইরে লিখে দিয়েছি। টাকা আর ওখানে যাইতে অপারেশন। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক, ভিলেন, প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। নায়ক থেকে ভিলেন, আবার ভিলেন থেকে নায়ক, সব মাধ্যমেই সফল প্রযোজক এই অভিনেতা ডিপজল। একসময় বিএনপির ওয়ার্ড কমিশনার ছিলেন তিনি। নেতা হিসেবেও তিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পর্দায় ভিলেন হিসেবে তিনি যতটা ভয়ানক, বাস্তব জীবনে ঠিক তার উল্টোটা। অতি সাধারণ একজন মানুষ তিনি বাস্তব জীবনে। বিপদে আপদে সবসময় ছিলেন পরিচালক শিল্পীদের পাশে। এজন্যই চিত্রজগতে অনেকেই তাকে দানবীর বলে ডাকেন। তার এই দীর্ঘ ক্যারিয়ারে পারিবারিক কোনো বিষয় কখনো সামনে আসেনি। তবে সম্প্রতি পৈতৃক সম্পত্তি নিয়ে বঞ্চিত করার অভিযোগ তোলেন তার আপন 3 বোন। মনোয়ার হোসেন ডিপজল খলনায়ক। আমার বাড়ি তো সন্ত্রাস, আমাদের জানমালের হুমকি এবং আমাদের মাইরা ফেলার জন্য কোনো ব্যাপার না তার জন্য। আর তোরা খাচ্ছিস কা, আমার বুক বিক্রি করবি কেন? বিক্রি যখন করবি না আমাদের অধিকার দিয়ে দে। এই রকম আপডেট নিউজ পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এগুলো নিয়ে গত বেশ কিছুদিন অনেক জলঘোলা হয়েছে। তবে এই অভিযুক্ত বিষয়টি নিয়ে ডিপজল একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেন। ছোট বোন জেসমিন বেগম এবং তার ভাগ্নে দিদার বিষয়টি স্পষ্ট করেন। ওদের কাছেও লিখে দিচ্ছে, কিন্তু ওরা অস্বীকার কেন হইতেছে আমি বলতে পারবো না।
এটা ওনারাই ভালো জানে। এই দলিলে ওনার সব আমরা বাইরে লিখে দিয়েছি। তো তোমাদের সাথে কি ফালতু কথা বলবে? তোমরা তো পয়সা ছাড়া কিছু চিনো না। তোমরা তোমার ভাইকে কি সান্ত্বনা দেওয়ার জন্য কখনো গেছো? চাইতে গেছো সব সময়? তারা বলেন দীপ জলদার পরিবারের জন্য সবসময় সব ধরনের সহায়তা করে থাকেন। বোনদের যতটা প্রাপ্য তার সবটুকুই করেছেন। এরপর তার বোন আরও বলেন, মুসলিম আইন অনুযায়ী বোনদের সম্পত্তি ভাগ করে দেন আমার ভাইরা। বিগত আমার বোনরা যা যা বলতেছে, 3 বোন সবগুলোই হয়তো বা কারো প্রবঞ্চনায় পড়ে এগুলো বলতেছে। এবং আরও কিছু অংশ ভাইদের কাছে বিক্রি করি আমরা, সেগুলোর দলিলও আমরা 3 বোন মিলেই সাইন করে দিই। এই বিষয় নিয়ে ডিপজলের সাথে কথা বলা হলে তিনি জানান চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন এই অভিনেতা। দেশে ফিরে বোনদের সঙ্গে আপোষে মীমাংসা করতে চান তিনি। যদি তা না হয় তাহলে আইনি পথেই এর সমাধান করবেন বলে জানান তিনি। মানুষের কাছে দেশ ত্যাগের দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশ প্রত্যাবর্তনের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও পড়েছে বিশেষ আবেগের ছায়া। বিশেষভাবে এই প্রত্যাবর্তনকে মনে রাখতে বিশেষ গান তৈরি করা হয়েছে, যেটার নাম নেতা আসছে। গানের কথায় ফুটে উঠেছে প্রত্যাবর্তনের প্রতীক্ষার কথা এবং আশাবাদীর বাণী। নেতা আসছে মা মাটি মানুষের কাছে, যেন বাংলাদেশ হাসছে, তার সূর্য সন্তান আসছে। মিজানুর রহমানের কথা ও পলক হাসানের সুরে তৈরি নেতা আসছে গানটি বেশ আলোচিত হয়েছে এরই মধ্যেই। আর এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ। গ্রন্থনা পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান। তারেক রহমানের প্রত্যাবর্তনে তৈরি নেতা আসছে গানটি রাজনৈতিক উদ্দীপনাকে ভিন্ন এক সাংস্কৃতিক আবহে বিরাজ করে, যা আগামী দিনের রাজনীতিকে নতুন দিশায় পরিচালিত করবে। হয়তো এভাবেই বদলে যাবে রাজনৈতিক জটিলতা, এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের।